দর্শক শুভ দুপুর। দর্শক আমন্ত্রণ জানাচ্ছি ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সংবাদ ও বিশ্লেষণ নিয়ে নিউজ 24-এর নিয়মিত আয়োজন বিজনেস আওয়ারে। সাথে আছি আমি রিয়াজ সুমন। শনি থেকে বৃহস্পতিবার দুপুর 1টায় প্রচারিত হচ্ছে আমাদের এই অনুষ্ঠান। আর গোটা আয়োজনে দেশ বিদেশের ব্যবসা বাণিজ্যের সবশেষ খবর ছাড়াও থাকবে খবরের বিশ্লেষণ। এছাড়াও শেয়ার বাজার ও মুদ্রা বাজারের আপডেট সহ জানাবো আন্তর্জাতিক বাণিজ্যের হালচাল। যাচ্ছি মূল আয়োজনে। জুলাই অভ্যুত্থানের পর 1 বছর পার হলেও ব্যাংকিং খাতের কাঙ্ক্ষিত সংস্কার হয়নি। খেলাফি ঋণ ও সংস্কারে দীর্ঘসূত্রিতায় ঠুকছে আর্থিক খাত। যদিও কেন্দ্রীয় ব্যাংকের নেওয়া নানা পদক্ষেপে আর্থিক খাত শৃঙ্খলা ফিরেছে অনেকটা, হয়েছে বেশ কিছু কাঠামোগত পরিবর্তনও। আরও জানাচ্ছেন সহকর্মী মিনা ফেরদৌস। অনিয়ম, দুর্নীতি ও লুটপাটে জর্জরিত ব্যাংক খাতকে টেনে তুলতে গত বছর আগস্টে অর্থনীতিবিদ আহসান এস মনসুরকে দেওয়া হয় কেন্দ্রীয় ব্যাংকের দায়িত্ব। এরপর ব্যাংকিং খাতে নানা সংস্কারের উদ্যোগ নেয় বাংলাদেশ ব্যাংক। এরই ধারাবাহিকতায় 14টি ব্যাংকের পরিচালনা পর্ষদে আসে ব্যাপক রদবদল। ব্যাংকের অভ্যন্তরীণ সংকট কাটাতে চালু করা হয় আর্থিক ঝুঁকি ব্যবস্থাপনা পদ্ধতি। এছাড়া পাচার হওয়া অর্থ ফেরানো, স্বচ্ছতা নিশ্চিত ও খেলাপি ঋণ নিরূপণে দেশি বিদেশি অভিজ্ঞদের নিয়ে গঠন করা হয় 3টি টাস্ক ফোর্স। দুর্বল ব্যাংকগুলো আমানতকারীদের অর্থ ফেরত দিতে তারল্য সহায়তা দিতে এগিয়ে আসে কেন্দ্রীয় ব্যাংক। মূল্যস্ফীতি কমানো সহ প্রবাসী আয় বৃদ্ধি পাওয়ায় ডলারের বাজার স্থিতিশীল রাখতেও সফল হয়েছে কেন্দ্রীয় ব্যাংক। মনিটরিং সুপারভিশন অনেক গুণ বাড়িয়েছে। আমার অর্থ মন্ত্রণালয়ও বাড়িয়েছে, যা স্টেট ওড ব্যাংকগুলোর জন্য আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে। বাংলাদেশ ব্যাংকও বাড়িয়েছে। সুপারভিশনটা শক্তভাবে করা হয়, অফ সাইট অন সাইট। অনেক আমাদের যে প্রবলেমগুলি আছে, প্রবলেমগুলিতে আমরা স্লোলি ওভারনাইট করা সম্ভব না, স্লোলি গ্র্যাজুয়ালি বেরিয়ে আসতে পারবো। তবে এখনো পুরোপুরি সংকট কাটেনি আর্থিক খাতে। গত 1 বছরে খেলাপি ঋণ বেড়েছে প্রায় 3 লাখ কোটি টাকা, কিন্তু আদায়ের খাতা প্রায় শূন্য। আগামী দিনে এ অর্থ আদায়ই বড় চ্যালেঞ্জ বলছেন অর্থনীতিবিদরা। যদি দেখেন যে ঋণ খেলাপি 80% কিন্তু এই বড় ঋণ খেলাপিরাই তাদের কাছে এই ঋণটা খেলাপি হয়ে আছে। কাজে এদের কাছ থেকে ঋণটা আদায় করাটাই সবচেয়ে পরিস্থিতিটা পাল্টিয়ে দিতে পারে যদি এদের কাছ থেকে ঋণটাকে আমরা উদ্ধার করতে পারি। কাজে এখানেই আমাদের ব্যবস্থাগুলো শুরু করতে হবে। তারা বলছেন আর্থিক খাতে সংস্কার চলছে ধীরগতিতে। অন্তর্বর্তী সরকারের বাকি সময়ে তা কতটা সম্পন্ন করা সম্ভব হবে তা নিয়েও রয়েছে সংশয়। এগুলো বন্ধ করে দেওয়া উচিত, কোনো উপায় টুপায় বের করে দেওয়া। আর তাছাড়া আমার মনে হয় বাংলাদেশ ব্যাংক এখনো তো ব্যাংকগুলোর ঠিক মতো আপনার স্ট্রাকচার করতে পারেনি, সেই জন্য হয়তো নন ব্যাংকের এখনই হাত দিচ্ছে না বা দিবে। স্বাধীন প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে বাংলাদেশ ব্যাংক অর্ডার নামে নতুন অধ্যাদেশ জারির কার্যক্রম চলছে। তবে সংস্কারের সুফল পেতে রাজনৈতিক সদিচ্ছা জরুরি বলে মনে করেন বিশ্লেষকরা। মিনা ফেরদৌস, নিউজ 24, ঢাকা। যতদিন দায়িত্বে থাকবেন ততদিনে আর্থিক খাতের সংস্কার চলবে, বলেছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। বুধবার সকালে রাজধানীর মিরপুরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন তিনি। বলেন, বাংলাদেশ থেকে যেভাবে টাকা পাচার হয়েছে, ব্যাংকিং খাতে লুটপাট হয়েছে, সেটি পৃথিবীর অন্য কোনো দেশে হয়নি। দেশের অন্যান্য ব্যাংকে যে অবস্থা তৈরি হয়েছে সে তুলনায় কৃষি ব্যাংকের অবস্থা বেশ ভালো। কৃষি বিপ্লবে কৃষি ব্যাংকের অবদান সবচেয়ে বেশি বলেও উল্লেখ করেন অর্থ উপদেষ্টা। কোন দেশে অনিয়ম দেখেন, আপনি করেন বুরুন্ডি করেন, দক্ষিণ আফ্রিকা করেন, কোথাও তো এইরকম হয় না। 80% টাকা চেয়ারম্যান সাহেব নিয়ে চলে গেছে, কারণ নির্বাচন বিষয়ের করলে 16,000 কোটি টাকা না, সেখানে আপনার টাকা আছে, আমার টাকা আছে। তো এইরকম আমাদের কিছু আমরা নিয়ে আসছি সুসংহত করি। তবে আমরা সম্পন্ন করতে পারলে আমাদেরও বৈত্রুটি আছে, চেষ্টা করতে একটু কালেক্ট করতে আপনার সামনে নিয়ে যেতে হবে। দর্শক, সময় হলো বিজনেস আওয়ার একটি বিরতির। ফিরবো কিছুক্ষণের মধ্যেই, সাথেই থাকুন। দর্শক, আবারও স্বাগত জানাচ্ছি বিজনেস আওয়ারে। আমরা বিরতির আগে শুনছিলাম দেশের আর্থিক খাত নিয়ে আমরা একটি প্রতিবেদন দেখছিলাম। সেই প্রতিবেদন ধরেই আমরা আজকে আলোচনা করতে চাই। গত 1 বছরে আর্থিক খাতের সংস্কার কতটা হয়েছে এ বিষয়ে আজ আমাদের সাথে আলোচনা করতে যুক্ত হয়েছেন অর্থনীতিবিদ
বাংলাদেশ ব্যাংকের সাবেক প্রধান অর্থনীতিবিদ ডক্টর MK মুজিরি। আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের আলোচনা পর্বে। আমাদের এই যে 1 বছরের অন্তর্বর্তী সরকার পার করলো এবং তাদের কাছে জনগণের একটি আকাশচুম্বী প্রত্যাশা ছিল, বিশেষ করে আর্থিক খাতে একটি সংস্কার হবে এবং আর্থিক খাত ঘুরে দাঁড়াবে, এবং ব্যাংক খাতের যে লুটপাট অনিয়ম ছিল সেই জায়গাটাতে একটি বড় ধরনের সংস্কার হবে, পরিবর্তন আসবে, এরকম একটি আশা কিন্তু মানুষের ছিল। সেই জায়গাতে গত 1 বছর আসলে এই খাতকে আপনি কিভাবে দেখেছেন বা কতটা হয়েছে বলে মনে করেন? ধন্যবাদ। আপনি যেটা বলছিলেন যে বিগত প্রায় অন্তর্বর্তীকালীন সরকার আসার অলমোস্ট 1 বছর হয়ে গেল, এবং এই 1 বছরের মধ্যে আমরা যদি দেখি, বিশেষ করে আপনি যেটা জিজ্ঞেস করছেন যে ব্যাংক খাতে আমাদের প্রাপ্তি এই সময়ে কি কতটুকু আমরা পেলাম ব্যাংক খাতের পরিবর্তন, সেটা নিয়ে যদি আমরা স্বল্প কথায় বলতে চাই, তাহলে একটা কথা কিন্তু পরিষ্কার যে আমরা যখন বর্তমান অন্তর্বর্তী সরকার যে ক্ষমতায় যখন আসলো, তখন অন্যান্য সব খাতের তুলনায় আমার মনে হয় ব্যাংক খাতটাই সবচেয়ে বেশি দুরবস্থার মধ্যে ছিল। আমরা সবাই জানি আর্থিক খাত সেই সময়ে একেবারে সম্পূর্ণভাবে ধ্বংসপ্রাপ্ত হওয়ার অবস্থায় ছিল, কারণ আমরা যেটা দেখেছি সেই সময়ে যে ব্যাংক খাত থেকে লুটপাট করে টাকা পয়সা বের করে নিয়ে যাওয়া হয়েছে, এবং ব্যাংক খাতে অনাদায়ী ঋণের পরিমাণ আকাশচুম্বী, এবং ব্যাংকগুলো সত্যিকার অর্থে তাদের যে দায়িত্ব এবং কর্তব্য এটা করতে সক্ষম ছিল না। অর্থাৎ সবকিছু বলা যায় ব্যাংক খাত কিন্তু একেবারে যেটাকে আমরা বলি যে একেবারে খাদে পড়ে গিয়েছিল, এবং এই সরকারের প্রধান একটা যেটা দায়িত্ব বা প্রধান একটা কারণ ছিল যে এটাকে বলি যে কর্মপন্থা নেওয়ার কথা ছিল, সেটা হচ্ছে এই ব্যাংক খাতা যাতে ঘুরে দাঁড়াতে পারে এবং এটা নিজের পায়ে দাঁড়িয়ে অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখতে পারে, সেটাই কিন্তু প্রধান উদ্দেশ্য ছিল। এখন এই 1 বছর পরে আমরা কি দেখছি, এটা যদি আমরা বিবেচনা করি, তাহলে একটা জিনিস দেখা যায় যে আসলে ব্যাংক খাতের সত্যিকার অর্থে ব্যাংক খাতের বর্তমান অবস্থা সেই সময়ের তুলনায় যে যতটুকু আমরা উন্নয়ন বা উন্নতি ব্যাংক খাত বা আর্থিক খাতগুলো করবে তার কিন্তু ধারে কাছেও যেতে পারে নাই। এখন একটা বড় কথা হচ্ছে যে এই ব্যাংক খাতগুলো এখনো আপনি যদি দেখেন, দুর্বল ব্যাংকগুলো এখনো কিন্তু সেই দুর্বল অবস্থার মধ্যেই রয়ে গেছে। সেগুলোকে সবল করার জন্য যে প্রচেষ্টা, সেটা খুব একটা সফল হয়নি এখন পর্যন্ত, এবং সামগ্রিকভাবে ব্যাংক খাতের আর্থিক অবস্থা এখনো সেই আগের মতোই রয়েছে, যদিও হয়তো রক্তক্ষরণ একটু কমেছে, কিন্তু এখনো এই রক্তক্ষরণ পুরোপুরিভাবে এখনো বহমান রয়েছে। যার ফলে আমাদের যে দুর্বল ব্যাংকগুলো এখন আছে, সেই ব্যাংকগুলো কিন্তু এখনো তারা সহায়তার উপর নির্ভরশীল, এবং ব্যাংক খাতে যে ধরনের একটা শক্ত আমাদের রিফর্ম হওয়ার কথা প্রয়োজন ছিল, এখন পর্যন্ত কিন্তু সেই ধরনের কোনো রিফর্ম এখনো আলোর মুখ দেখেনি। এখানে সেখানে কিছুটা অ্যাডজাস্টমেন্ট করা হয়েছে, কিন্তু তারপরে মূল যে সমস্যা ব্যাংক খাতে, সেই সমস্যা আমরা এখনো পরিত্রাণ পাইনি। ব্যাংকগুলোর আপনি যদি দেখেন, তাদের খেলাপি ঋণের পরিমাণ ক্রমাগতভাবে বেড়েছে, এবং ব্যাংকগুলোর ঋণদান ক্ষমতা কমে গেছে, এবং ব্যাংকগুলো যে আমানতকারীদের যে অর্থ, সে আমানতকারীদের অর্থ সেটাও তারা ফেরত দিতে সক্ষম হচ্ছে না বেশিরভাগ ব্যাংকের ক্ষেত্রেই, এ কথা বলা যেতে পারে। কাজে সবকিছু মিলিয়ে এক কথায় বলা যায় যে আমাদের যে আকাঙ্ক্ষা ছিল এই 1 বছরে, সেই আকাঙ্ক্ষার তুলনায় যেটা আমাদের প্রাপ্তি, সেটা সম্ভবত অনেকটাই কম। এখনো ব্যাংক খাত ঘুরে দাঁড়ানোর জন্য অনেক বেশি দৃঢ় এবং যেটাকে আমরা বলি ডিপার একটা যে রিফর্ম, সেই রিফর্মটা এখনো কিন্তু আলোর মুখ দেখেনি, যার ফলে ব্যাংক খাতগুলো
নিজের পায়ে দাঁড়ানোর সক্ষমতা এখনো অর্জন করতে পারেনি। স্যার, আপনার সাথে যুক্ত করতে চাই। আমরা জানি যে ব্যাংক খাতের সম্পদের গুণগত মান পর্যালোচনা করা, বাংলাদেশ ব্যাংকের দক্ষতা এবং সক্ষমতা বৃদ্ধি করা এবং একই সাথে ব্যাংক থেকে চুরি যাওয়া সম্পদ উদ্ধার এবং খেলাপি ঋণ ব্যবস্থাপনা নিশ্চিত করার জন্য কিন্তু 3টি টাস্কফোর্স করেছে বাংলাদেশ ব্যাংক। সেই টাস্কফোর্সগুলোর অবস্থা কি আসলে, তাদের অগ্রগতি এবং তাদের সফলতা কি দেখছেন? এখন একটা জিনিস হচ্ছে, ব্যাংক খাতগুলোকে রিফর্ম করার জন্য যেগুলো প্রাথমিক কাজ ছিল, এই প্রাথমিক কাজগুলো করতেই কিন্তু প্রায় 1 বছর সময় চলে গেছে। অর্থাৎ এই যে আপনি যে টাস্ক ফোর্সের কথা বললেন, এই টাস্ক ফোর্স গুলো তাদের যে প্রতিবেদন দিয়েছে বা দিচ্ছে, সেগুলো কিন্তু এখন পর্যন্ত সত্যিকার অর্থে বাস্তবায়নের দিকে যাওয়া সম্ভবপর হয়নি। আপনি যদি একটা উদাহরণ দেই, একটা কথা বলা হচ্ছে যে 5টা দুর্বল ব্যাংক, ইসলামী ব্যাংকে একত্রিত করে একটা ব্যাংকে পরিণত করা হবে এবং যার ফলে এই ইসলামী ব্যাংকগুলো ঘুরে দাঁড়াতে পারবে। কিন্তু সেটা বাস্তবায়নের করার প্রাথমিক যে পদক্ষেপগুলো, এগুলো কিন্তু নেওয়া কোনো সম্ভব হয়নি। তারপরে এর থেকে সবচেয়ে বড় কথা হচ্ছে, এই দুর্বল ব্যাংকগুলোকে যদি তাদের যে দুরবস্থা, এই দুরবস্থাটাকে যদি দূর না করা যায়, তাহলে 5টা দুর্বল ব্যাংককে একত্রিত করলেই তারা যে একটা সবল ব্যাংকে পরিণত হবে, তার কোনো কিন্তু গ্যারান্টি নেই। কাজেই সত্যিকার অর্থে ব্যাংক খাতের যে দুর্বলতাগুলো আছে, যেমন সেগুলোর পরিচালনা ব্যবস্থার দুর্বলতা, অথবা সেগুলোর খেলাফি ঋণ আদায়ের ক্ষেত্রে ব্যর্থতা, এবং ক্রমাগত হয়ে খেলাফি ঋণের পরিমাণ যে বাড়ছে ব্যাংক খাতে, সেটাকে বন্ধ করার যে প্রচেষ্টা, সেগুলো কিন্তু আলোর মুখ দেখেনি। অনাদায়ী ঋণ আদায়ের ক্ষেত্রেও খুব একটা সফলতা কিন্তু আমরা এখন পর্যন্ত দেখছি না। এখন অনাদায়ী ঋণ যদি না, যেখানে 5 লক্ষ কোটি টাকার উপরে যেখানে অনাদায়ী ঋণ ব্যাংকগুলো, সেখানে সেই ব্যাংকগুলোকে অনাদায়ী ঋণ যদি আদায় না করা সম্ভব হয়, এগুলো তো ঘুরে দাঁড়াতে পারবে না। কাজেই 5টা ব্যাংকে একত্রিত করলেই আমরা কিন্তু কোনো সমাধান পাবো না। সেই সমাধানটা যাতে সত্যিকার অর্থে একটা টেকসই এবং সমাধানে আমরা উপনীত হতে পারি, এটাকে যদি আমরা এনশিওর করতে চাই, তাহলে কিন্তু এই ডিপার যেগুলা রিফর্ম, সেই রিফর্ম গুলোকে আমরা যদি হাত না দিই, যেটা আমরা বিগত 1 বছরে হাত দিতে সক্ষম হইনি, তাহলে সেটা যদি না করা সম্ভবপর হয়, তাহলে কিন্তু ব্যাংক খাত যতই আমরা এই ধরনের কিছু শ্যালো কিছু রিফর্ম নেই না কেন, তাতে ব্যাংক খাতের যে প্রকৃত সমস্যা, এই সমস্যাগুলো কিন্তু দূর হওয়ার কোনো সম্ভাবনা থাকছে না, যেটা কিন্তু এখন পর্যন্ত আমরা দেখছি। কাজেই এই যে রিফর্মের কথা বলা ব্যাংক খাতে, সেই রিফর্মটাকে কত দ্রুত বাস্তবায়ন করা যায়, সেটা কিন্তু একটা বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। এবং সেক্ষেত্রে আমার মনে হয় বিগত 1 বছরে আমরা শুধু পেপার ওয়ার্ক করতেই 1টা বছর সময় নষ্ট করে ব্যয় করেছি, কিন্তু তার থেকে সেটাকে বাস্তবায়নের ক্ষেত্রে আমাদের অগ্রগতি প্রায় তেমন কিছুই হয়নি বলেই মনে হয়। জনাব মজিরি, আপনার কাছে কি মনে হয় যে আর্থিক খাতের যে সংস্কারটি চলছে, সেটিতে ধীর গতি হচ্ছে বা ধীর গতির ভাবে সেটি কাজ চলমান? অবশ্যই, কারণ একটা জিনিস হচ্ছে, যেটা আর্থিক খাতটা কিন্তু আমাদের অর্থনৈতিক উন্নয়ন বা আমাদের এগিয়ে যাওয়ার পথে, অর্থনীতিকে ঘুরে দাঁড়ানোর পথে আর্থিক খাতের ভূমিকা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখন সেই গুরুত্বপূর্ণ খাত যদি এই ধরনের একটা দুরবস্থার মধ্যে থাকে, তাহলে সামগ্রিকভাবে আমাদের অর্থনৈতিক কর্মকাণ্ড তো ঘুরে দাঁড়াতে পারছে না বা পারেনি এখন পর্যন্ত যদি বলা যায়। তাহলে এই যে আমাদের যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ যে রিফর্মের এরিয়াটা, সেক্ষেত্রে আমাদের এই যেটাকে স্থির, খুবই যেটাকে আমরা ধীর গতিতে যে আমাদের পরিবর্তনগুলো করার যে প্রচেষ্টা চলছে, সেটা কিন্তু আমাদের অর্থনীতিকে অনেক ভাবেই আমাদের পিছিয়ে রেখেছে। যার ফলে কিন্তু আপনি যদি দেখেন
অর্থনৈতিক চলকগুলো যদিও আমরা কাগজে কলমে কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে, যেমন রিজার্ভের ক্ষেত্রে বা আমাদের বৈদেশিক মুদ্রার বিনিময় হারের ক্ষেত্রে, এইগুলোর ক্ষেত্রে কিছুটা যদিও উন্নয়ন হয়েছে, সেটা কিন্তু এক কথায় বলা যায় এটা আমাদের অর্থনীতি যেহেতু অনেকটাই নিশ্চল অবস্থায় আছে তারই একটা প্রতিফলন, যার ফলে আমাদের ওই বৈদেশিক মুদ্রার রিজার্ভটাও বাড়ছে এবং বৈদেশিক বিনিময় হারটাও অনেকটা নিশ্চয় হচ্ছে। কারণ চাহিদা তো নেই, দেশে বিনিয়োগ নেই, দেশে আমাদের আমদানি, কাঁচামাল আমদানি, অন্যান্য আমদানি এইগুলো একেবারে নিচে পর্যায়ে আছে, কারণ উৎপাদন, কর্মসংস্থান কিছুই বাড়ছে না বর্তমান পরিস্থিতিতে। এবং আগামী দিনগুলোতে এই যেহেতু সামনে আমাদের নির্বাচন আছে, সেই সময়ে স্বাভাবিকভাবেই এই ধরনের যে রিফর্ম প্রক্রিয়াটা চলছে, এটার গতি কিন্তু এই আগামী কয়েক মাসে খুব যে দ্রুত গতিতে হবে এটা আশা করাটাও বোধহয় ঠিক হবে না। কাজে সবকিছু মিলিয়ে আমাদের মনে হয় যে ব্যাংক খাতের যে দুরবস্থা, এটা সম্ভবত আরো বেশি দীর্ঘস্থায়ী হবে এবং যার ফলে আমাদের অর্থনীতিও কিন্তু এই অনেকটাই ধীর গতিসম্পন্ন অর্থনীতি, এটাও আমরা বোধহয় আগামী মাসগুলোতে এই পরিস্থিতিটাই অবলোকন করতে থাকবো। জনাব মজুরি, আপনি জানেন যে ইতিমধ্যে মুদ্রানীতিও ঘোষণা করেছেন গভর্নর, এবং সেখানে সংকোচনমূলক একটি বিষয় মাথায় রেখে কিন্তু সেটা করা হয়েছে। এবারও আমরা দেখতে পাচ্ছি যে মূল্যস্ফীতিকে সেখানে গুরুত্ব দেওয়া হয়েছে, যদিও মূল্যস্ফীতি এখন কিছুটা কমের দিকে, কিন্তু পুরোপুরি যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 6.5, সেখানে কিন্তু এখনও আসেনি। এই ক্ষেত্রে আসলে এই মুদ্রানীতিকে আপনি কিভাবে মূল্যায়ন করছেন? এখন একটা জিনিস হচ্ছে কি, আপনি যদি দেখেন যে এই যে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের জন্য কেন্দ্রীয় ব্যাংকের, বাংলাদেশ ব্যাংকের হাতে যে হাতিয়ারটা আছে সেটা কিন্তু একমাত্র এই নীতি সুধারটাকে কমানো বা বাড়ানো। অর্থাৎ যখন মূল্যস্ফীতি বেশি থাকে তখন এই নীতি সুধারটাকে বাড়ানো, এটাই হচ্ছে একমাত্র মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের জন্য বাংলাদেশ ব্যাংকের হাতে হাতিয়ার, এবং সেটাই কিন্তু বাংলাদেশ ব্যাংক করছে। এবং এখনো যে বর্তমান এই 6 মাসের যে মুদ্রানীতি ঘোষণা করা হলো এই মাসে, তাতেও কিন্তু ওই সেই উচ্চ নীতি সুধারটাকে বজায় রাখা হয়েছে এবং বলা হয়েছে মূল্যস্ফীতি যখন একটা নির্দিষ্ট সীমার নিচে নামবে তখন ধীরে ধীরে এটাকে নিম্নের দিকে নামানো হবে। এখন মূল কথাটা হচ্ছে কি, যে আমাদের মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের ক্ষেত্রে এই যে আমাদের নীতি সুধার এটা কতটুকু ভূমিকা রাখতে পারে। আপনি যদি দেখেন বিগত এই অন্তর্বর্তী সরকার আসার পর থেকে কিন্তু মোটামুটি ভাবে এই নীতি সুধারটা কিন্তু বৃদ্ধি করা হয়েছে এবং এটা 10% নিয়ে যাওয়া হয়েছে, যেটা এখন রয়েছে। কিন্তু এর ফলে মূল্যস্ফীতির উপরে খুব একটা যে প্রভাব পড়েছে তা কিন্তু নয়। এবং এটার একটা বড় কারণ হচ্ছে কি জানেন, যে শুধুমাত্র চাহিদা সংকুচিত করে বাংলাদেশের মতো বর্তমান পরিস্থিতিতে যে মূল্যস্ফীতি এটাকে নিয়ন্ত্রণ করা সম্ভবপর নয়। কারণ এখন তো আসলে অর্থনীতিতে চাহিদা তো খুব বেশি নেই, কারণ সামগ্রিকভাবে সবকিছু দেখেন, আপনি যদি ইয়ের কথা দেখেন, জনগণের অভ্যন্তরীণ চাহিদার কথা দেখেন, সেখানে কর্মসংস্থান যেহেতু বাড়েনি, আয় যেহেতু বাড়েনি, মূল্যস্ফীতি যেহেতু অনেক উচ্চ, কাজে লোকের ক্রয় ক্ষমতা কম, কাজে সবকিছু মিলিয়ে চাহিদার স্তর কিন্তু অনেক নিচের দিকে আছে। এটা যেটাকে আমরা বলি এক্সেসিভ কোনো ডিমান্ড, এই ডিমান্ড কিন্তু বর্তমান অবস্থায় নেই অর্থনীতিতে। তারপরে উৎপাদনের ক্ষেত্রেও যদি দেখেন, উৎপাদনের ক্ষেত্রেও কিন্তু আমাদের নতুন কোনো বিনিয়োগ হচ্ছে না তেমন কিছু, দেশীয় বা আমাদের বিদেশি বিনিয়োগের খরা চলছে। আবার একই সঙ্গে আমাদের কাঁচামালের আমদানি বা মূলধনী দ্রব্যের আমদানি সবকিছু কিন্তু এখন অনেকটাই কম বা অনেকটাই যেটাকে বলা যায় খুব একটা বাড়ছে না। কাজে এই সামগ্রিক পরিস্থিতিতে আমরা যেটা অতিরিক্ত চাহিদার কারণে মূল্যস্ফীতি, এটা বোধহয় বলা সঠিক হবে না। অর্থাৎ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে কেন্দ্রীয় ব্যাংকের যে হাতিয়ার, এই হাতিয়ারটা অনেকটাই অকার্যকর বর্তমান মূল্যস্ফীতির সময়, যে কারণে এই নীতি সুধার 10% নেওয়ার পরেও
মূল্যস্ফীতিতে তেমন কোনো একটা প্রভাব পড়েনি। আমাদের দৃষ্টি দিতে হবে, এটা শুধুমাত্র নীতি সুধার বাড়ালেই হবে না, আমাদেরকে যদি সরবরাহের ক্ষেত্রে যদি আমরা দৃষ্টি না দিই, বাজার ব্যবস্থার উন্নয়নের ক্ষেত্রে যদি আমরা দৃষ্টি না দিই, তাহলে কিন্তু শুধুমাত্র নীতি সুধার বাড়িয়ে মূল্যস্ফীতিকে নিয়ন্ত্রণ করা সম্ভবপর নয়। জি। কাজে এই পরিস্থিতিতে এখন আমরা যেটা দেখছি যে নীতি সুধার বাড়ানোর ফলে যেটা হয়েছে, আমাদের সুদের হারটা বেড়ে গেছে, ঋণের সুদের হার বেড়েছে এবং অন্যান্য ক্ষেত্রে সুদের, যার ফলে এটা যদিও সুদের হার বাড়ার ফলে একটা জিনিস হচ্ছে যেটা হচ্ছে মানুষ কিন্তু ঋণ গ্রহণ বা বিনিয়োগকারী বা উৎপাদনকারীরা ঋণ গ্রহণ করতে তারা দ্বিধাবোধ করছেন বর্তমান পরিস্থিতিতে, যার ফলে বেসরকারি খাতে ঋণের হার, যে ঋণের বৃদ্ধির হার, এটাও কিন্তু অনেকটাই কম এখন বর্তমান সময়ে। কাজে সামগ্রিকভাবে এটা বলা যায় যে বর্তমান যে মুদ্রানীতি, এই মুদ্রানীতি বর্তমান প্রেক্ষিতে খুব একটা যে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের ভূমিকা রাখার কর্মক্ষম কার্যকারিতা, এটা কিন্তু তার খুব একটা নেই। কাজেই সেক্ষেত্রে যদি আমরা সামগ্রিকভাবে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের জন্য এই মুদ্রানীতির সঙ্গে আমাদের রাজস্ব নীতি বা অন্যান্য যে নীতিগুলো আছে, বাজার ব্যবস্থা, সবগুলো যদি একত্রিতভাবে যদি না করি, তাহলে কিন্তু দ্রুততার সঙ্গে এই মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করা সম্ভবপর হবে না। এবং ফলশ্রুতিতে যেটা হবে, এই উচ্চ নীতি সুদ রাখার কারণে এটা কিন্তু বিনিয়োগ বা অন্যান্য ক্ষেত্রে বিনিয়োগকারীদেরকে এটা বিনিয়োগ করতে নিরুৎসাহিত করবে। এবং বর্তমান পরিস্থিতিতে এটা আমাদের জন্য একান্ত প্রয়োজনীয় যে যত দ্রুততার সঙ্গে আমরা যদি সামগ্রিকভাবে সমস্ত নীতিগুলোকে, বিশেষ করে সরবরাহ খাতটাকে যদি আমরা যদি একটা উন্নততর না করতে পারি, তাহলে কিন্তু মূল্যস্ফীতিটাকে দ্রুত যে আমাদের যে পরিস্থিতি, যে পর্যায়ে আনা প্রয়োজন, সেটা আনতে সক্ষম আমরা হব না, যার ফলে আমাদের সাধারণ বিশেষ করে জনাব দরিদ্র জনগোষ্ঠী জনাব এম কে মঞ্জুরি, আপনার কাছে আরেকটা বিষয় একটু, যেহেতু আমরা আজকে ব্যাংক খাতের সংস্কার নিয়ে বা আর্থিক খাতের সংস্কার নিয়ে কথা বলছি, সেই জায়গায় আরেকটা বিষয় আপনার কাছে জানার আছে। সেটি হচ্ছে যে আপনি জানেন যে অন্তর্বর্তী সরকার ক্ষমতা আসার পর 14টি ব্যাংকের পরিচালনা পর্ষদে রদবদল এনেছে, সেটিতে আসলে কি গতি এসেছে ব্যাংক খাতে? আরেকটা বিষয় আপনি এর সাথে যুক্ত করবেন, সেটি হচ্ছে যে যখন আমরা দেখেছি যে অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসলো, তখন অনেক ব্যাংকের তারল্য সংকট দেখা দিয়েছে, বিশেষ করে শরিয়া ভিত্তিক ব্যাংকগুলোতে। সেখানে আবার তারল্য দিয়েছে, নগদ সহায়তা দিয়েছে। সব মিলে আসলে এই যে দুটি জায়গায় কাজ করলো অন্তর্বর্তী সরকার, একদিকে পরিচালনা পর্ষদ রদবদল, অন্যদিকে তারল্য সংকট কাটাতে নগদ অর্থ দিল ব্যাংকগুলোকে, এই জায়গাতে কি পরিবর্তন দেখতে পাচ্ছেন বর্তমানে? এখন আপনি দেখেন যে এই যে পরিচালনা পর্ষদ, আমরা জানি যে ব্যাংকগুলোর ক্ষেত্রে যেটা হয়েছে বিগত সরকারের আমলে, সেখানে এই ব্যাংকের পরিচালনা পর্ষদ, ব্যাংক যারা চালাচ্ছেন এবং ব্যবসায়ী এবং সেই সঙ্গে রাজনীতিবিদ, সরকারি যারা ক্ষমতায় ছিলেন, সবাই মিলে কিন্তু এই ব্যাংকগুলোকে থেকে টাকা লুটপাট করতে তারা একে অপরের সহযোগিতায় কিন্তু ঘটনাটা ঘটেছে। যার ফলে বর্তমান অর্থনীতি সরকার আসার পরে যেটা হলো যে তারা কিন্তু বিশেষ করে যে ব্যাংকগুলো দুর্বল ব্যাংক, সেগুলো সবগুলো ব্যাংকের পরিচালনা পর্ষদ পরিবর্তন করলো এবং সেই সঙ্গে সঙ্গে যাতে এদের ব্যবস্থাপনাটা উন্নত করা যায়, অনেক ধরনের পরিবর্তন আসলো। কিন্তু বাস্তবে আমরা কি দেখি, বাস্তবে কিন্তু এর ফলে ব্যাংক খাতের পরিচালনার ক্ষেত্রে যে খুব একটা কোনো পরিবর্তন হয়েছে তা কিন্তু নয়। আপনি দেখেন এখনো কিন্তু ব্যাংক খাতের বিভিন্ন, আপনি কাগজে এই ব্যাংকগুলোর অনেক ব্যাংকের এখনো পরিচালনা পর্ষদগুলো থেকে সমস্যাগুলো এখনো দূরীভূত হয়নি। এখনো ব্যাংকের যারা ব্যাংক পরিচালনা করছেন, এমডি বা সিও, তারাকে এখনো পরিবর্তন, এই প্রক্রিয়াটা এখনো চলমান রয়েছে বিভিন্ন ক্ষেত্রে। অর্থাৎ এক্ষেত্রে আমরা একটা সঠিক যে অবস্থান, সেই অবস্থানটা এখন পর্যন্ত আমরা করতে সক্ষম হইনি, যার ফলে ব্যাংকের ব্যবস্থাপনা এবং ব্যাংকের পরিচালনা, এগুলোর ক্ষেত্রে কিন্তু দুর্বলতাগুলো তেমন কোনো ইতর বিশেষ পার্থক্য হয় নাই।
এবং এগুলো কিন্তু এখনো বিদ্যমান রয়েছে। যার ফলে আপনি যেটা দেখেন যে আপনি আপনাদের এই যে ব্যাংক খাতের অবস্থা, দুর্বল ব্যাংকগুলোর অবস্থা, এগুলোর কোনো পরিবর্তন হয়নি, যা এবং এই ব্যাংকগুলো এখন কিন্তু এই কেন্দ্রীয় ব্যাংকের সহায়তায় তারা টিকে আছে। অর্থাৎ আপনি জনাব জনাব মজুরি, তাহলে প্রতিবন্ধকতাগুলো কোথায় আসলে? এই যে আপনি বলছেন যে এখনো আসলে নিয়ম বা শৃঙ্খলায় ফিরেনি, তাহলে প্রতিবন্ধকতা কোথায়? এখন তো আর কোনো প্রতিবন্ধক থাকার কথা না। কিন্তু বাস্তবে আপনি দেখেন যে এগুলোকে যেভাবে করা হয়েছে, পরিবর্তনগুলো আনা হয়েছে, এগুলোর মধ্যে আমরা খুব একটা যে গুণগত পার্থক্য তার দিকে খুব একটা দৃষ্টি দেওয়া হয়েছে বলে মনে হয়। আপনি দেখেন যে এই যে পরিচালনা পর্ষদগুলো পরিবর্তন হলো, নতুন করে দেয়া হলো, সিইও বা এমডির পরিবর্তন করা হলো, চেয়ারম্যানের পরিবর্তন করা হলো, পর্ষদের সদস্যদের মধ্যে পরিবর্তন আনা হলো। এর ফলে ব্যাংকগুলোর গুণগত পরিবর্তন কি হয়েছে, পরিচালনার ক্ষেত্রে কি পরিবর্তন হয়েছে? যদি হতো তার তো একটা আমরা যেটা কেমন বলি রিফ্লেকশন আসতো ব্যাংকগুলোর পরিচালনার ক্ষেত্রে, সেই ধরনের গুণগত না, সেক্ষেত্রে কি করণীয়, মানে কি করলে এটাকে আসলে পরিবর্তনটা আসবে বলে মনে করেন? যার ফলে আমি যে আসলে সত্যিকার অর্থে মানে কি করলে তাহলে পরিবর্তনটা আসতে পারে বলে মনে করেন? মানে আপনাদের সাজেশনটা কি? পরিবর্তনের জন্যই করা হয়েছে। আসলে একটা জিনিস পরিবর্তন মানে পরিবর্তন করার জন্য আপনাদের পরামর্শটা কি? মানে কি করলে পরিবর্তনটা হতে পারে বলে মনে করেন? থাকতে হবে এবং সেই লক্ষ্যগুলোকে অ্যাচিভ করার জন্য না, আপনি যদি দেখেন যে এই পরিচালনা পর্ষদের ক্ষেত্রে যদি আমরা এই বিশেষ করে যেগুলো দুর্বল ব্যাংক আছে, সেই দুর্বল ব্যাংকগুলোর ক্ষেত্রে যদি পরিচালনা পর্ষদটাকে যদি আমরা সঠিকভাবে সঠিক ব্যক্তিদেরকে নিয়ে এটা করতে পারতাম, যারা এই ব্যাংক খাতে তাদের দুর্বলতা দূর করার জন্য যে ধরনের প্রচেষ্টা নেওয়া দরকার সেগুলো সেই প্রচেষ্টাগুলো নিতে সক্ষমতা তাদের থাকতো এবং সেটা বাস্তবায়ন করার কর্মদক্ষতাটা যদি থাকতো, তাহলে কিন্তু হয়তো পরিবর্তনটা কাজে লাগতো। কিন্তু সেটা যেহেতু করা হয়নি, তার জন্য এই পরিবর্তনগুলো খুব একটা ফলপ্রসূ হয়নি। সত্যিকার অর্থে ব্যাংকগুলোর, বিশেষ করে দুর্বল ব্যাংকগুলোর পরিচালনার ক্ষেত্রে যে দুর্বলতা দূর করার জন্য যে ধরনের আমাদের ম্যান্ডেট এবং যে ধরনের আমাদের দক্ষতা প্রয়োজন, সেই দক্ষতা আমরা দেখতে পাচ্ছি না এই ব্যাংকগুলোর ক্ষেত্রে, যার জন্য এই দুর্বলতা কিন্তু রয়ে যাচ্ছে। এবং এর ফলে কিন্তু আপনি দেখেন যে আমাদের এই ব্যাংকগুলোর এককভাবে এই প্রতিটি ব্যাংকগুলোরই কিন্তু আপনার যে খেলাপি ঋণের পরিমাণ, এটা কমার কোনো লক্ষণ নেই, এটা কিন্তু বাড়ছেই ক্রমাগত। জি, এই ক্ষেত্রে এই জায়গাটাতে তাহলে এই পরিবর্তন আনতে সক্ষম হলো। জি, এই জায়গাটাতে আপনাকে আমি একটা বিষয় প্রশ্ন যুক্ত করতে চাই। সেটি হচ্ছে যে আমরা দেখতে পাচ্ছি যে গত এক বছরে 3 লাখ কোটি টাকা খেলাপি ঋণের পরিমাণ ছাড়িয়েছে এবং আদায়ের খাতা প্রায় শূন্য। এই যে আদায়ের খাতা শূন্য এবং খেলাপি ঋণের পরিমাণটা বাড়ছে, এটি আসলে কি করণীয় এখন? কিভাবে এই আদায় করা যাবে বা করা উচিত বলে মনে করেন? এখন এইখানেই একটা জিনিস হচ্ছে কি, যে আপনি যদি দেখেন যে বলা হচ্ছে যে বিগত সরকারের আমলে যে খেলাপি ঋণের পরিমাণ এটাকে কম করে দেখানো হয়েছে এবং সত্যিকার অর্থে যদি এখনকার মানদণ্ডে বিচার করা যায়, সেক্ষেত্রে আপনি দেখেন যে এখন কিন্তু সর্বশেষ যে পরিসংখ্যান তাতে দেখা যায় প্রায় 4,20,000 কোটি টাকা আমাদের খেলাপি ঋণের পরিমাণ সমগ্র ব্যাংক খাতে। এখন এই যে একটা বৃহৎ প্রায়, যেটা আমাদের মোট এর প্রায় 30% কাছাকাছি, এবং দুর্বল ব্যাংকগুলোর ক্ষেত্রে কিন্তু আপনি যদি দেখেন ব্যক্তি প্রতিটি ক্ষেত্রে ব্যাংকগুলোর দেখা যায় যে এই তাদের খেলাপি ঋণের পরিমাণ কিন্তু 80-90% পর্যন্ত রয়ে গেছে। জনাব মজুরি,
জনাব মজুরি, আরেকটা বিষয় আপনার কাছে আসতে চাই, সেটি হচ্ছে যে তাহলে মোটা দাগে আমরা কি বলতে পারি যে অন্তর্বর্তী সরকারের এই আর্থিক খাতে যে সংস্কারের উদ্যোগ নিয়েছে এবং কাজ করছে, সেখানে আসলে মোটা দাগে কি সংস্কারগুলো হয়েছে এবং কি দৃশ্যমান হয়েছে বলে আপনারা মনে করছেন? এখন একটা যেটা সামগ্রিকভাবে আমরা যেটা বিগত এক বছরে যদি দেখি, তাহলে এই সংসারের উদ্যোগ একটা বড় নেওয়া হয়েছে বিভিন্ন খাত থেকে, যার জন্য অনেকগুলো টাস্ক ফোর্স গঠন করা হয়েছে। অনেক দেশি বিদেশি অনেক যাদেরকে আমরা কনসালটেন্ট বলি, তারা এসছেন, তারা অনেক কিছু করেছেন। কিন্তু ফলাফলের ক্ষেত্রে যদি আমরা দেখি, তাহলে কিন্তু দুর্ভাগ্যজনকভাবে বলতে হয়, ফলাফলের ক্ষেত্রে কিন্তু আমরা তার কোনো নজির আমরা দেখছি। বাস্তবে অনেক কিছু করার কথা শুনছি, কিন্তু বাস্তব অবস্থা দাঁড়াচ্ছে ব্যাংকগুলোর স্বাস্থ্যের তেমন কোনো উন্নতি এখন পর্যন্ত আমরা লক্ষ্য করছি না। জি, আরেকটি বিষয় আপনার কাছ থেকে জেনে আসলে শেষ করতে চাই, সেটি হচ্ছে যে কেন্দ্রীয় ব্যাংকে স্বাধীনভাবে কাজ করার কতটা প্রয়োজনীয়তা অনুভব করছেন আপনারা? এখন বর্তমান অবস্থায় আপনি যদি দেখেন, তাহলে কিন্তু এখন যেহেতু একটা অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আছে, কাজেই সামগ্রিকভাবে যে কোনো সময়ের তুলনায় আমার মনে হয় কেন্দ্রীয় ব্যাংক অনেক বেশি স্বাধীনতা ভোগ করতে সক্ষম হচ্ছে। কারণ এখানে তো রাজনৈতিক সরকার যেহেতু নেই, কাজেই এই অন্তর্বর্তী সরকার কিন্তু কেন্দ্রীয় ব্যাংকের খুব একটা হস্তক্ষেপ করছে বলে মনে হয়। কাজেই এইটি একটা সময় ছিল যখন কেন্দ্রীয় ব্যাংক সামগ্রিকভাবে তাদের যেটাকে বলি অটোনমি, সেই অটোনমিটা তারা প্রয়োগ করে জি, এই যেগুলোকে বলা যায় যে শক্ত সিদ্ধান্ত, এই শক্ত সিদ্ধান্তগুলো বাস্তবায়নের ক্ষেত্রে অনেক বেশি পদক্ষেপ নিতে সক্ষম হতে পারত। ধন্যবাদ জনাব জনাব এম কে মজুরি, আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য এবং আপনার আলোচনার মধ্য দিয়ে আসে ব্যাংক খাতের নানান যে সংস্কারের পথে বাধা প্রতিবন্ধকতাগুলো আপনি তুলে ধরার চেষ্টা করেছেন, একই সাথে পরামর্শ দিয়েছেন সংস্কারগুলো কিভাবে হতে পারে। আশা করি সরকার রাষ্ট্র এই বিষয়গুলো আমলে নিয়ে সেই সিদ্ধান্ত নেবেন। আপনাকে আবারও ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের আলোচনা পর্ব। ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক, এবার জানাবো শেয়ার বাজারের আপডেট। দর্শক, শেয়ার বাজারের সবশেষ অবস্থা কি সেটি আমরা দেখে নিতে চাই শেয়ার বাজারের ওয়েবসাইট থেকে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে প্রধান তিনটি সূচক যেটি আছে, সেখানে দুটি নিম্নমুখী হলেও একটি ঊর্ধ্বমুখী আছে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি ডিএসসি ইন্ডেক্স সেটি 15 পয়েন্ট কমে এই মুহূর্তে অবস্থান করছে 5470 পয়েন্টে। একই সাথে ডিএসইএস ইন্ডেক্স যেটি, সেটি এই মুহূর্তে 0.95 অর্থাৎ 95 পয়েন্ট বেড়ে এই মুহূর্তে অবস্থান করছে 1166 পয়েন্টে। ডিএস 30 যেটি, সেটি এই মুহূর্তে 2.71 অর্থাৎ 2.71% পয়েন্ট কমে এই মুহূর্তে অবস্থান করছে 2127 পয়েন্টে। একসাথে আমরা দেখতে পাচ্ছি যে আজকে এখন পর্যন্ত লেনদেন হয়েছে 6,608 কোটি টাকা। একই সাথে দেখতে পাচ্ছি যে 162টি কোম্পানির শেয়ারের দাম বেড়েছে, 162টি কোম্পানির শেয়ারের দাম বেড়েছে এবং কমেছে 153টি কোম্পানির, এবং অপরিবর্তিত আছে 84টি কোম্পানির শেয়ার বাজারের দর। দর্শক, এবার জানাবো মুদ্রা বাজারের আপডেট। মুদ্রা বাজারে আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে আজকের যে মুদ্রা বাজারের দাম, সেটিতে দেখা যায় যে প্রতি ডলার মার্কিন ডলার বিক্রি হচ্ছে 123 টাকা, যেটি ক্রয় হচ্ছে 122 টাকায়। ইউরো ক্রয় হচ্ছে 135 টাকায়, বিক্রি হচ্ছে 140 টাকায়। পাউন্ডের দাম আছে আজ 155 টাকায়, বিক্রি হচ্ছে 162 টাকায়। চীনা ইউয়ান সেটি ক্রয় হচ্ছে 15.50 পয়সা এবং বিক্রি হচ্ছে 17 টাকা 30 পয়সায়। সৌদি রিয়াল এটি আজ ক্রয় হচ্ছে 30 টাকা এবং বিক্রি হচ্ছে 32 টাকায়। ভারতীয় রুপি 1 টাকা 38 পয়সায় ক্রয় এবং বিক্রি হচ্ছে 1 টাকা 45 পয়সায়।
দর্শক, এবারে জানাবো স্বর্ণের দাম। স্বর্ণের দামে আজকে আমরা দেখতে পাচ্ছি যে এখন 22 ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম আছে 1,71,600 টাকা। 21 ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম আছে 1,63,797 টাকা। 18 ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম আছে 1,40,399 টাকা এবং সনাতন স্বর্ণের দাম আছে প্রতি ভরি 1,16,126 টাকা। একই সাথে আমরা জেনে নেব রূপার দাম। রূপার দামে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে রূপার দাম প্রতি ভরি 22 ক্যারেটের রূপা, সেটি এই মুহূর্তে দাম আছে 2,811 টাকা এবং প্রতি গ্রাম প্রতি ভরি, এবং 21 ক্যারেটের প্রতি ভরি রূপার দাম আছে 2,683 টাকা। 18 ক্যারেটের প্রতি ভরি রূপার দাম আছে 2,298 টাকা এবং সনাতন রূপার দাম আছে 1,726 টাকা। দর্শক, সময় হলো আরও একটি বিরতির, ফিরব কিছুক্ষণের মধ্যেই, সাথেই থাকুন। দর্শক, বিরতির পর আবারও আমন্ত্রণ বিজনেস আওয়ারে। এবারে জানাবো জনপদে শিল্প বাণিজ্যের খবর। উজানের ঢল আর ভারী বৃষ্টিতে লালমনিরহাটে দ্বিতীয় দফা বন্যায় তিস্তা তীরবর্তী এলাকায় রোপা আমনের ক্ষেত ও শাকসবজির ব্যাপক ক্ষতি হয়েছে। দিশেহারা 5 উপজেলার কৃষক। ক্ষতি পুষিয়ে নিতে আবারও আমন চারা রোপণের পরামর্শ কৃষি বিভাগের। রবিউল হাসানের তথ্যচিত্রে দেখুন ডেস্ক রিপোর্ট। ভারী বৃষ্টিপাত ও উজান থেকে নেমে আসা ঢলে তিস্তার পানি বৃদ্ধি পেয়ে বিপদ সীমা অতিক্রম করে এবং নিম্নাঞ্চল প্লাবিত হয়। লালমনিরহাটের 5 উপজেলায় কাঁচা সড়ক ভেঙে বালি ঢুকে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে রোপা আমনের ক্ষেত। ফসল নষ্ট হওয়ায় উৎপাদন কমে যাওয়ার দুশ্চিন্তায় কৃষক। হঠাৎ করে বন্যা এসে এইভাবে ক্ষতি হয়ে গেছে, তাতে আমার তো যে লস হয়ে গেল। আমি এখন এই বছরে তো আমি এইভাবে আবাদ এটা খাই চলি। এখন আমি আগামীতে এখন কিভাবে চলবো, কিভাবে খাবো। ধান তলা হয়ে গেছে, ভালো করছে, অনেক জায়গা জমি ক্ষতিগ্রস্ত হয়েছে। আর এই পানিটা সামনে নিয়ন্ত্রণ না করলে আমাদের এখানে থাকা খুব বিপদ। ক্ষতি পুষিয়ে নিতে কৃষককে ক্ষতিগ্রস্ত রোপা আমন খেতে আবারও চারা রোপণের পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ। পাশাপাশি ক্ষতিগ্রস্ত কৃষককে সহায়তা প্রদান করা হবে। যে চারাটা রয়েছে সেটা চারা দিয়ে তারা যেন এটা পুনঃস্থাপন করতে পারে এবং যদি কোনো কারণে এটা পুনঃস্থাপন না হয় সেক্ষেত্রে আমরা কৃষকদের একটা তালিকা করছি, যারা ক্ষতিগ্রস্ত হবে সেই কৃষকদের আমরা পরবর্তীতে আমাদের কৃষি বিভাগ থেকে তাদেরকে সহায়তা দেওয়ার চেষ্টা করব। জেলায় খরিফ 2 মৌসুমে 86,650 হেক্টর জমিতে রোপা আমন ধান লাগানো হয়। দ্বিতীয় দফার বন্যায় ডুবে যায় 415 হেক্টর জমির ফসল। এর মধ্যে হাতীবান্ধা উপজেলায় 250 হেক্টর জমি পানিতে নিমজ্জিত ছিল এবং বালিপোরে 415 হেক্টর জমি ফসল নষ্ট হয়েছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। বরিশালের বাবুগঞ্জ উপজেলার বাইলাখালী গ্রামের কৃষি উদ্যোক্তা আবু বকর সিদ্দিক সুমন সমৃদ্ধ সবজি উৎপাদন করে সাড়া ফেলেছেন তিনি। এক মৌসুমে পেঁপে, লাউ, কুমড়া, দুন্দুল চাষ করে আয় করেছেন 22 লাখ টাকা। কৃষি বিভাগের দাবি, বাংলাদেশের কৃষিতে নতুন উদাহরণ সৃষ্টি করেছেন সুমন। বরিশাল থেকে সাইফুর রহমান মিরনের প্রতিবেদন, ক্যামেরায় ছিলেন মোহাম্মদ শুভু হাওলাদার। কৃষিকে বাণিজ্যিকীকরণের নতুন উদাহরণ সৃষ্টি করেছেন বরিশালের উদ্যোক্তা আবু বকর সিদ্দিক সুমন। তাঁর ক্ষেতে সারিবদ্ধ পেঁপে গাছে ধরেছে বড় বড় পেঁপে। সমন্বিত সবজি উৎপাদন করে সাড়া ফেলেছেন তিনি। কৃষি উদ্যোক্তা হিসেবে জাতীয় ও আন্তর্জাতিক অর্জনও আছে তার ঝুলিতে। এক মৌসুমে পেঁপে, লাউ, কুমার ও ধুন্দুল চাষ করে আয় করেছেন 22 লাখ টাকা। তিনি বলেন, যুব সমাজকে শুধু স্বপ্ন দেখলে হবে না, স্বপ্নকে বাস্তবায়ন করতে হবে। স্বপ্ন নয়, বাস্তবতা ফিরে আসো। একজন মানুষ যদি মনে ধারণ করে কোনো কাজ, সে কিন্তু পারে। সব মিলে আমার 22 লাখ টাকার উপরে আসছে একটা সিজনে। বিভিন্ন অঞ্চল থেকে কৃষি গবেষক সহ নতুন উদ্যোক্তারা আসছেন সুমনের খামার পরিদর্শনে। তাদের দাবি, প্রযুক্তির সঙ্গে কৃষিকে যুক্ত করলে যুব সমাজকে কৃষিমুখী করা সম্ভব। সুমন ভাইয়ের মতো যারা সফল, তাদের কাছ থেকে যদি প্রশিক্ষণ নিয়ে একটু ধৈর্য ধরে
কিছু সময়ের জন্য সময় ব্যয় করে এদিকে এরকম কর্মমুখী হয়, আমার বিশ্বাস যে তাদের বিদেশ যাওয়ার প্রয়োজন হবে না, বরং এখানে বসে অল্প সময়ের মধ্যে তারাই আরও 10 জনের কর্মসংস্থানের ব্যবস্থা করে দিতে পারবে। সুমনের খামারে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে এলাকার অনেক মানুষের। বিশেষজ্ঞদের মতে কৃষি বিমুখতা থেকে ফেরাতে কৃষি প্রযুক্তির ব্যবহার বাড়াতে হবে। কৃষিতে প্রযুক্তি আসলে কৃষকের ছেলেমেয়েরা যে কৃষক থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, এটা থেকে রোধ করা যায়। কৃষি প্রযুক্তি আসলে তার সন্তানেরা কিন্তু বাড়িতে থেকেই কৃষিকে ডেভেলপ করতে পারে। সুমনের এমন উদ্যোগে সফলতার কথা জানিয়ে সকলকে এমন উদ্যোক্তা হবার আহ্বান জানান কৃষি কর্মকর্তা। একটা জাত যদি ভালো হয় তাহলে ফলন যে অনেকটা বাইরে দিতে পারে, এটার জ্বলন্ত প্রমাণ হলো এই যে আজকে যেখানে আসছি আমরা, এই বাগানের মালিক। এক মৌসুমে কেবল পেঁপে বিক্রি করে 11 লাখ টাকা আয় করেছেন সুমন। পেঁপে সহ সমন্বিত সবজি চাষ করে সাফল্য দেখিয়েছেন বরিশালের কৃষি উদ্যোক্তা আবু বকর সিদ্দিক সুমন। শিক্ষিত যুবকদের কৃষি উদ্যোক্তা হওয়ার পরামর্শ দিয়েছেন তিনি, তাতে দূর হবে বেকার সমস্যা। সাইফুর রহমান মিরন, নিউজ 24, বরিশাল। দর্শক, এবারে জানাবো বিশ্ব বাণিজ্যের খবর। এখন থেকে জাম্বিয়া ও মালাউইয়ের নাগরিকদের যুক্তরাষ্ট্রে ভ্রমণ ভিসার জন্য জমা দিতে হবে $15,000 বন্ড। মার্কিন পররাষ্ট্র দপ্তরের নতুন পাইলট প্রোগ্রামের আওতায় এই নিয়ম জারি করা হয়েছে। এই উদ্যোগের মূল লক্ষ্য ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও যারা যুক্তরাষ্ট্রে থেকে যান তাদের সংখ্যা কমানো। স্টেট ডিপার্টমেন্টের জানিয়েছে এই পাইলট প্রোগ্রামের ভবিষ্যতে আরও কিছু দেশকে অন্তর্ভুক্ত করা হতে পারে। বন্ডের এই অর্থ যুক্তরাষ্ট্র থেকে ফিরে আসার পর ফেরত দেওয়া হবে। এই পদক্ষেপটি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অবৈধ অভিবাসন রোধ নীতিরই একটি অংশ। রাশিয়া যুক্তরাষ্ট্র দ্বন্দ্বে এবার বলির পাঠা ভারত। রুশদের থেকে তেল কেনার কারণে দেশটির উপর নতুন শুল্ক আরোপের হুমকি দিয়েছে ট্রাম্প। এই হুমকি দিয়ে নয়াদিল্লিকে নিশানা করাকে পক্ষপাত দুষ্ট বলেও মন্তব্য করেছেন মোদি প্রশাসন। রাশিয়া ইউক্রেন যুদ্ধ থামাতে ব্যর্থ হয়ে এবার আরো কঠোর পথে হাঁটছেন ট্রাম্প। পুতিনকে বাগে আনতে দেশটির জ্বালানি ক্রেতা দেশগুলোর উপর আরো শুল্ক বাড়ানোর হুঁশিয়ারি দিয়েছেন তিনি। এ দ্বন্দ্বে প্রথমেই বলির পাঠা ভারত। দেশটি থেকে আমদানি পণ্যের ওপর এরই মধ্যে 25% শুল্ক আরোপ করেছেন মার্কিন প্রেসিডেন্ট, যা আরও বাড়ানোর হুমকি দেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে ট্রাম্প দাবি করেন, রাশিয়া থেকে কেনা তেলের বেশিরভাগ অংশই অধিক লাভে খোলা বাজারে বিক্রি করছে ভারত। সেই সঙ্গে যুদ্ধে ইউক্রেনীয়দের মৃত্যু মোদি প্রশাসন পরোয়া করে না বলেও অভিযোগ মার্কিন প্রেসিডেন্টের। যদিও ট্রাম্পের এসব হুমকি ধামকিকে তোয়াক্কা না করেই রাশিয়া থেকে তেল কেনা অব্যাহত রাখার কথা জানিয়েছে ভারত। এরই মধ্যেই মার্কিন প্রেসিডেন্টের হুমকির জবাবও দিয়েছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জাসওয়াল। তার মতে, ইউক্রেন যুদ্ধ শুরুর পরে পশ্চিমা দেশগুলো রাশিয়া থেকে বিপুল হারে পণ্য ও জ্বালানি আমদানি করে চলেছে। এ পরিস্থিতিতে শুধুমাত্র ভারতকে নিশানা করাটা অযৌক্তিক ও পক্ষপাত দুষ্ট। এদিকে ট্রাম্পের এমন সিদ্ধান্ত নিয়ে আন্তর্জাতিক অঙ্গনেও চলছে আলোচনা। রাশিয়ার সঙ্গে ভারতের তেল বাণিজ্য নিয়ে ট্রাম্পের অভিযোগকে বিভ্রান্তিকর বলছেন দিল্লি ভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক গ্লোবাল ট্রেড রিসার্চ ইনিশিয়েটিভের প্রধান অজয় শ্রীবাস্তব। আফরিন মৌ, নিউজ 24। এই ছিল বিজনেস আওয়ারের আজকের আয়োজন। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।